আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের রাজনীতিতে একটা অশনি সংকেত দেখা দিয়েছে। বিরোধী মতের কোথাও উপস্থিতি দেখা যাচ্ছে না। আমরা জানি বিএনপি এবং জামাত আওয়ামী লীগের শাসন আমলে তারা একসাথে আন্দোলন করেছে, অথবা জুনায়েদ সাকি, নুরুল হক নূর, যাদেরকে আমরা জানি চিনি, তারা সবাই কিন্তু এখন বিএনপি ঘরানার। যার ফলে বাংলাদেশে সরকার যেটা চাচ্ছে সেটাই করতে পারছে। গণভোটের গণরায়ের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারছে, গণভোটকে তারা অস্বীকার করতে পারছে। ইউনূসের যে সংস্কার প্রস্তাবনা, যেগুলোর সাথে জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের রায় দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের বর্তমান তারেক সরকার দাঁড়াতে পারছে। তাহলে এটা বাংলাদেশের জনগণের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। সকাল দেখলে যেমন দিনটা কেমন যাবে সেটা বোঝা যায়, তারেক সরকারের সকালটা দেখে আমরা দিনটা কেমন যাবে সেটা সম্পর্কে কি ধারণা করতে পারি? গণভোটের গণরায়ের বিরুদ্ধে যদি কোনো সরকার দাঁড়াতে পারে, সেটাকে যদি তারা প্রতারণা বলতে পারে, জুলাই সনদের রক্তাক্ত জুলাইয়ের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে পারে, 17 বছরের ফ্যাসিজমি সংগ্রামের বিরুদ্ধে যারা ত্যাগী ছিল তাদেরকে যদি বঞ্চিত করতে পারে, পালিয়ে থাকা নেতৃত্ব যদি বাংলাদেশের সরকারে জেকে বসতে পারে, অন্য দেশের পাসপোর্ট ধারণকারী লোকজন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, অথবা পালিয়ে থাকা নেতৃত্ব যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় আছে? আমরা দেখেছি সমাজে নানা অঙ্গ নিয়ে আলোচনা হতে যে বাংলাদেশে বর্তমানে যে সরকার আসছে সেটা আমেরিকান সরকারের সহায়তায় এসেছে, ডিপ স্টেটের সরকার হিসেবে তারা আছে। ঠিক আছে, ডিপ স্টেটের সরকার, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা চেয়েছে। ডিপ স্টেট সেটাকে নানাভাবে ম্যানিপুলেট করেছে, কিন্তু আন্দোলন তো বাংলাদেশের জনগণ করেছে। এখন ডিপ স্টেটের এই যে সরকার, অথবা মিডিয়া মুঘলদের এই যে সরকার, পত্রপত্রিকা নিউজ মিডিয়ার এই যে সরকার, প্রভাবশালীদের এই যে সরকার, যারা জনগণের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কি নিয়ে আসবে? এখন জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা দেখেছি ভোটের মধ্য দিয়ে সেটা বারবার প্রমাণিত হতে। 5 বছর পরে তো ভোটে যেতে হবে। এখন ভোটে গেলে দিনের ভোট রাতে হয়েছে, না ভোট হয়েছে, আমিরামি ভোট হয়েছে, হয়তো তারেক সরকারও সেটা করতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কি সেটা মেনে নেবে? অথবা হাসিনা সরকার 17 বছর ধরে যেমন বিএনপিকে বঞ্চিত করেছে, জনগণকে বঞ্চিত করেছে, পরবর্তীতে কেউ না কেউ তো বিএনপিকে সহায়তা করেছে, আলটিমেটলি হাসিনার বিপরীতে বিএনপি এসেছে। এখন একই রকম সহায়তা নিয়ে আওয়ামী লীগ কি ফেরত আসতে পারে? ভূ রাজনীতিতে আমেরিকা তার স্বার্থ দেখার জন্যে ডিপ স্টেটের মধ্য দিয়ে বাংলাদেশে শাসন ক্ষমতার পরিবর্তন করেছে, ঠিক আছে। এখন বাংলাদেশের তারেক সরকার ভূ রাজনীতি থেকে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে পারবে? ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিজেপি সরকার ক্ষমতায় আসতে আওয়ামী লীগের লোকজন বিজেপি সরকারের সাথে নানাভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে দেখেছি, এবং এই সহায়তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা, অথবা মার্কিন ডিপ স্টেটের সাথে বাংলাদেশের যে চুক্তি, সেই চুক্তিটা চীনের সাথে যে ভারসাম্যপূর্ণ যে পররাষ্ট্রনীতি, সেখানে প্রভাব ফেলবে কিনা। কেননা বর্তমান বিশ্বে আমেরিকা এবং চীন দুইটা সম শক্তির মোটামুটি পরাশক্তি। এখন এক শক্তির দিকে বেশি দেখে অন্য শক্তির দিকে যদি কম দেখা হয়, সেখানে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তারেক সরকার নিশ্চিত করবে কিভাবে? কেননা আমেরিকান সরকারের সাথে একটা চুক্তি করেছে বাংলাদেশ, যেখানে অনেক অনেক গোলামির চুক্তি বলেছে অনেক লোকজন। সুতরাং সেই চুক্তিকে সামনে রেখে চীনের বন্ধুত্ব তারেক সরকার কিভাবে আশা করতে পারে? তিস্তা ব্যারেজের কথা সামনে আসছে, তিস্তা প্রকল্প চীনকে দিবে। এখন চীন কি তিস্তা প্রকল্পে বাংলাদেশকে অর্থায়ন করবে কিনা?
তারেক সরকার কি জনগণের সরকার হয়ে উঠতে পারবে? বাংলাদেশ কি জনগণের হয়ে উঠতে পারবে? এখন তারেক সরকারের যে কার্যক্রম আমরা গত 3 মাস ধরে দেখছি, তার যে ব্যাংকের গভর্নর নিয়োগ, তার যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ, অথবা ইউনূস সরকারের সময় যে তত্ত্বাবধায়ক হিসেবে ছিল, নিরপেক্ষ হিসেবে ছিল, তারেক যে সেটাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, এগুলো সব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে তলে তলে চক্রান্ত হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, জনগণকে প্রতারিত করা হয়েছে গণভোটকে না বলার মধ্য দিয়ে, অথবা খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। এখন জন অসন্তোষ সরকারকে কমাতে পারবে যেভাবে ট্যাক্সের আওতা বাড়াচ্ছে, ব্যাটের আওতা বাড়াচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি বাড়ছে, বিরোধী মতের অনুপস্থিতি দেখা যাচ্ছে, আলটিমেটলি গঠনমূলক সমালোচনা হচ্ছে না, অথবা দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। 11টা বিশ্ববিদ্যালয়ের বিসি একদিনে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দলীয় বিবেচনা ছাড়া অন্য কোনো বিবেচনা ছিল বলে আমাদের মনে হয় না। সারা পৃথিবীর নানা দেশে একটা ইউনিভার্সিটির বিসি দিতে নানা রকমের শুনানির আয়োজন করতে হয়, ইন্টারভিউ করতে হয়, বাছ বিচার করতে হয়। সেখানে একদিনে 11 জন বিসি মনোনয়ন দিয়েছে, নিয়োগ দিয়েছে সরকার। এটা সরকারের কর্মক্ষমতা সম্পর্কে আমাদেরকে বিশাল রকমের শঙ্কিত করে। সোয়েটার ফ্যাক্টরির মালিককে, ঋণ খেলাপিকে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানোর মধ্য দিয়ে যে কাজটা করেছে সেটা আমাদেরকে শঙ্কিত করে। এখন জনগণ সরকারের যেমন ভুল সিদ্ধান্তের ফল জনগণ পাবে, পাচ্ছে, 54 বছর পেয়েছে, সামনেও পাবে। দ্রব্যমূল্য বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, জনগণ মানবিত জীবনযাপন করবে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু সরকারের লোকজন, রাজনৈতিক লোকজন, তারা রাজার হালে থাকবে। সরকার তাদের বেতন বাড়াচ্ছে, জনগণকে ট্যাক্সের আওতায় নিয়ে আসছে, ট্যাক্সের ভারে ভারাক্রান্ত করছে, জনগণের কর্মসংস্থানের সীমিত করে ফেলছে। আলটিমেটলি জন অসন্তোষ অলরেডি বেড়ে গেছে। আমরা দেখেছি নুরুল হক নুরু যেখানে যাচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। নানাভাবে সরকার জন অসন্তোষের শিকার হচ্ছে। এখন বাংলাদেশের জনগণের বড় একটা অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। 17 বছর বাংলাদেশের 80% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার ছিল, এখন যেমন 80% মানুষ বিএনপির সাপোর্টার হয়ে গেছে। সুতরাং ক্ষমতা যেদিকে যাবে জনগণের সাপোর্ট সেদিকে যাবে। এখন আওয়ামী লীগ কি তাদের যে প্রচণ্ড সাংগঠনিক দক্ষতা আছে সেটাকে কি তারা এরকম করে নষ্ট হতে দিবে? তারা কি আবার ফেরত আসবে না? কেননা আমরা দেখেছি কিছু রাজনীতি মানে হচ্ছে কিছু সংগঠিত লোকের একসাথে কিছু একটা চাওয়া, বিশাল জনগোষ্ঠীকে বঞ্চিত করা। এখন তারেক রহমানের সরকার যদি জনগণকে এভাবে বঞ্চিত করতে পারে, যখন বেশি জনগণ বঞ্চিত হবে, যখন সোয়েটার ফ্যাক্টরির মালিকরা, ঋণ খেলাপিরা, নানা রকম ফাঁসির আসামিরা অথবা খুনির আসামিরা যখন মন্ত্রী এমপি হয়ে যাবে, জনগণ যখন এই সমস্ত জিনিস দেখতে পাবে, জন অসন্তোষ বাড়বে না কমবে। মিডিয়াকে কন্ট্রোল করে জনগণকে নানা রকমের আবর্জনা খাইয়ে বেশি দিন কি টিকে থাকা যাবে? তারেক রহমান কুমিল্লা যাচ্ছে, কোথায় জানি একটা নিউজ দেখলাম যে আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর সব কর্মচারীদেরকে বলা হয়েছে রাস্তার আশেপাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে হবে, যেমন করে ঢাকা ইউনিভার্সিটিতে পুরা ঢাকা শহরের লোকজনকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই যে প্রচার প্রপাগান্ডা ভিত্তিক নতুন করে যেই সরকার চালনা হচ্ছে, সেই সরকার চালনা জন অসন্তোষ হিসাবে কি প্রকাশিত হবে না? এবং সেই সুযোগটাকে আওয়ামী লীগ নেবে না? আওয়ামী লীগের সময় যে উন্নয়ন কার্যক্রমগুলো হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার কি সেরকম কার্যক্রম নিতে পারবে? যদি নিতে না পারে, জনগণ কি সেটাকে মূল্যায়ন করবে না? রাজনীতি আসলে কি? রাজনীতি মানে হচ্ছে কিছু শক্তিশালী লোকজনের একত্রিত হওয়া। এখন তারেক রহমান তার শক্তিশালী লোকজনকে একত্রিত করেছে। এখন আওয়ামী লীগের শক্তিশালী লোকজন তারা কি করবে? তারা কি শোষিত হবে, বঞ্চিত হবে? অথবা নতুন করে যারা শক্তি সঞ্চয় করতে চায় তারা কি শোষিত হবে, বঞ্চিত হবে? তারা কি ঐক্যবদ্ধ হবে না? তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারেক সরকারের কি অবস্থা হবে? কারণ তারেক সরকারের ভিতরে আমরা দেখতে পেয়েছি আলোকিত কোনো মানুষজনকে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই ঋণ খেলাপি, খুনির আসামি, তারপরে বিদেশে পালিয়ে থাকা নেতৃত্ব, নৈতিক মনোবলের অধিকারী কাউকে আমরা দেখতে পাই না। সুতরাং সব কিছু জনগণ দেখছে,
মিডিয়া হয়তো জনগণকে নানাভাবে 54 বছরের মতো প্রতারিত করবে, বঞ্চিত করবে, যেমন করে হাসিনা 17 বছরে করেছিল। সত্য প্রকাশ করেনি, কিন্তু জনগণ তো দিন দিন সচেতন হচ্ছে। প্রোপাগান্ডা দিয়ে কি খুব বেশি দূর যেতে পারবে? সরকারের এবং বিরোধী দলের ব্যর্থতাই আওয়ামী লীগকে আবার ফেরত নিয়ে আসবে, কেন জনগণ সেটাকে মূল্যায়ন করবে। জনগণ সেটাকে মূল্যায়ন করবে। আর ভূ রাজনীতিক ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যালেন্স করতে না পারে, যেমন হাসিনা ব্যালেন্স করেছিল, চীনের সাথে ব্যালেন্স করেছিল, ভারতের সাথে ব্যালেন্স করেছিল, আমেরিকার সাথে চেষ্টা করেছিল, সেই ব্যালেন্স করেই সে 17 বছর শাসন করেছিল। এখন তারেক সরকার কি করছে? তারেক সরকারের তো সেই ক্ষমতাটাও আমরা দেখতে পাই না, ব্রেন পাওয়ারও দেখা যায় না। সুতরাং আওয়ামী লীগকে যদি ফেরত আসে, আওয়ামী লীগ ফেরত আসবে সরকারের ব্যর্থতা এবং বিরোধী দলের ব্যর্থতায়, এবং সেটা ভয়ঙ্করভাবে, মারাত্মকভাবে। কারণ আওয়ামী লীগকে আমরা বিরোধী দলে দেখেছি, আওয়ামী লীগ বিরোধী দলে কেমন। আওয়ামী লীগকে আমরা সরকারি দলে দেখেছি, তারা সরকারি দলে কেমন। বিএনপিকে আমরা কখনোই কোনো কিছুতে প্রচণ্ড রকমভাবে সংগঠিত দেখতে পাইনি, শক্তিশালী দেখতে পাইনি, বরং সুবিধাবাদী হিসেবে দেখতে পেয়েছি। বাংলাদেশের রাষ্ট্রপতি বিদেশি পাসপোর্ট হোল্ড করে, সেটা আমরা জুলকারনাইন সায়েরের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। ইউনূস বিদেশি নাগরিক, তারেক রহমান, তার মেয়ে জোবায়দা রহমান কিংবা তার মেয়ে জাইমা রহমান অথবা তার স্ত্রী জোবায়দা রহমান, তারা সবাই বিদেশি নাগরিক বা পাসপোর্ট ধারণ করে, সেটাই জনমতে গ্রহণযোগ্য একটা ধারণা। এখন এই অবস্থায় বাংলাদেশে যদি আবার ঝামেলা তৈরি হয়, সেক্ষেত্রে জনগণ সাফার করবে, এরা যার যার জায়গায় চলে যাবে। যেমন করে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের লোকজন নানা জায়গাতে চলে গিয়েছে। সুতরাং বিদেশি লোকজন দিয়ে, ভাড়া খাটা লোকজন দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করা লোকজন দিয়ে বাংলাদেশ কোথাও কি যাবে? জনগণের কি হবে? জনগণকে ঐক্যবদ্ধ কারা করবে? জনগণকে সুসংগঠিত কারা করবে? জনগণের জন্য এটা অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক, বাংলাদেশ এগিয়ে যাক, সেই কামনা থাকলো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।